আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি আমার অনলাইনে ক্লাস যেহেতু সময় সংক্ষিপ্ত, কাজে এখানে অতিরিক্ত সময় নিয়ে সময় নষ্ট করার মতো সময় নাই। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আজকে আমরা আলোচনা করব যে আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্ট নির্ণয়ের যে পদ্ধতি, ওখানে আমরা লুপ টেস্টের কথা বলছিলাম। লুপ টেস্টের মধ্যে মারি লুপ টেস্ট এবং বালি লুপ টেস্ট বলছিলাম। আমরা আজকে মারি লুপ টেস্ট সম্পর্কে করব। মারে লুপ টেস্ট, মারে লুপ টেস্টের সাহায্যে গ্রাউন্ড ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট দুটোই নির্ণয় করা যায়। প্রথমে আমরা দেখব যে যদি কোথাও গ্রাউন্ড ফল্ট হয় তাহলে গ্রাউন্ড ফল্টের অবস্থান কেমনে নির্ণয় করা যায়, এটা আমরা প্রথমে দেখব। তাহলে এই টেস্টটা আমি করলাম যে ফর গ্রাউন্ড ফল্ট, এই টেস্টটা এখন আমরা করব ফর গ্রাউন্ড ফল্ট। গ্রাউন্ড ফল্ট হলে কিভাবে নির্ণয় করা যায়। মনে করি আমার এটা একটা কেবল, যার টোটাল দৈর্ঘ্য হলো এল। কেবলটার টোটাল দৈর্ঘ্য কত? এল। এই কেবলটার এখানে একটা গ্রাউন্ড ফল্ট হচ্ছে। গ্রাউন্ড ফল্ট হচ্ছে। তাহলে এই কেবলটাকে কি বলা যাবে? ফল্টি কেবল বলতে হবে, যেটা একটা ত্রুটি যুক্ত কেবল। এই কেবলটা দুইটা প্রান্ত, আমি যেখানে টেস্ট করব এটা হলো টেস্টিং ইন, আর আমি টেস্টিং ইন বাদ দিয়ে যে বাইরের অংশটা থাকবে সেটা হলো ফার ইন। তাহলে আমার এটা হলো টেস্টিং ইন আর এটা হলো ফার ইন। এই টেস্ট করার জন্য এই একই ধরনের একটা কেবল নিব। একই ধরন বলতে বোঝায় যে এই ডায়ামিটার একই, তার দৈর্ঘ্য একই, এরকম একটা কেবল নেওয়ার চেষ্টা করব। যদি ওই রকম না পাওয়া যায় তাহলে দৈর্ঘ্যটা ঠিক রাখতে হবে, ডায়ামিটারটা 19-20 হইলেও চলবে। তার মানে আমি আরেকটা ভালো কেবল নিব। কেমন দৈর্ঘ্য? এইটার যেরকম দৈর্ঘ্য এল, ওইটারও দৈর্ঘ্য এল। তাহলে আমি একটা ভালো কেবল নিলাম এই চেষ্টা করার জন্য। এইটার নাম হলো সাউন্ড কেবল। সাউন্ড কেবল। ভালো কেবলের ইংরেজি সাউন্ড কেবল হয় কি করে? ও ভালো ঘুম হইলে আমরা সাউন্ড স্লিপ বলি না? তার মানে ঘুমের ভিতরে একটু টুকা দিলে টের পায় না,
আলতোভাবে কোনো স্পর্শ দিলে সে কিছুই বুঝতেছে না, তার ঘুমটা অনেক গভীর হচ্ছে, অনেক ভালো ঘুম হচ্ছে তার। ঠিক আছে, অর্থাৎ ঘুমের রেসপন্স ভালো, মানুষের রেসপন্স না, ঘুমের রেসপন্সটা অনেক ভালো, মানে ঘুমটা যেরকম হওয়ার সেরকম হচ্ছে। তার মানে এই সাউন্ড কেবল বলতে বোঝায় এই কেবলটার কোনো ওপেন সার্কিট ফল্ট নাই, এটার ইনসুলেশনের কোনো সমস্যা নাই, অর্থাৎ একটা ভালো সুন্দর কেবল নিছে, তার রেসপন্স ভালো, তা দিয়ে যে কাজ করবা তার থেকে ভালো রেসপন্স পাওয়া যায়। ওকে, এখানে এটার নাম দেওয়া হয়েছে সাউন্ড কেবল। এই সাউন্ড কেবল আর ফল্টি কেবলের এই দূরের প্রান্ত শর্ট করে দিব। এটা তো ফারিং, কি করে দিলাম, শর্টেড, হ্যাঁ শর্টেড। এবার যেহেতু তার নাম লুপ টেস্ট, এখানে লুপ তৈরি করতে হবে, অর্থাৎ হুইস্টন ব্রিজের প্রিন্সিপালটা বা নীতিটা, মূল নীতিটা অনুসরণ করবো আমরা। এখানে একটা ব্রিজ বানাবো, ব্রিজ বানাইয়ে হুইস্টন ব্রিজের নীতি অবলম্বন করে ওখান থেকে আমরা এই জিনিসটা বের করে নিয়ে আসবো। মূলত একটা জিনিসের দৈর্ঘ্য জানতে পারলে, একটা কেবলের দৈর্ঘ্য যদি জানতে পারি বা রেজিস্ট্যান্স যদি বের করতে পারি, তাহলে ওইটার দৈর্ঘ্য বের করা যায়। আবার দৈর্ঘ্য জানলে ওটার রেজিস্ট্যান্স বের করা যায়। আমার এখানে টার্গেট হলো যে টেস্টিং প্রান্ত থেকে ফল্টটা কত দূরে আছে সেটা আমি জানতে চাই। তার মানে আমার টেস্টিং প্রান্ত থেকে ফল্টের দূরত্ব জানতে চাই। তাহলে আমার এখানে ফল্ট হয়েছে, আমি যদি বলি যে এই টেস্টিং প্রান্ত থেকে ফল্টের দূরত্ব LX মিটার, আর এইটুকু রেজিস্ট্যান্স যদি আমি বলি যে এটা X ওহম, আর এখান থেকে এই টোটালটা রেজিস্ট্যান্স মনে করি আর এখানে দুইটা রেশিও আর নিলাম, দুইটা রেজিস্ট্যান্স নিলাম, তাদের মান জানা, একটা পি আর একটা কিউ। একটা পি আর একটা কিউ। একটা গ্যালভানোমিটার লাগবে, একটা গ্যালভানোমিটার নিলাম। আমরা জানি হুইস্টন ব্রিজে কাজ করতে হইলে ওখানে একটা সোর্স লাগে, একটা সোর্স নিব আমি। সোর্সের নেগেটিভটা গ্রাউন্ড করে দিব। এবার আমরা আসি, দেখো এখানে একটা হুইস্টন ব্রিজ হয়েছে কি পি কিউ, আর এটা LX, তার মানে এটা এখন এরকম হয়েছে। RQLX সংযোগ হবে গ্রাউন্ড, ওকে এবারে যে রেশিওর এই প্রান্তটা আসলে এইরকম।
এটা এদিক সেদিক করো, করলে এক সময় গ্যালভানোমিটারের লাল পজিশন আসবে, লাল পজিশন। তার মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ঠিক আছে, কেন হবে না? গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কেন কারেন্ট প্রবাহিত হবে না? যাক, এটা আমি এখানে না, যখন আমি এইখানে যদি এই কথাগুলি বলতে যাই তাহলে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এটা বুঝতে হবে কেন যাবে না কারেন্ট, সেটা আমি পরের ক্লাসে তোমরা একটু মনে করে দিবা। ঠিক আছে, আমি একটু বলবো, এগুলি অনলাইন ক্লাসে তো বলা যাবে না। যাই হোক, এটা আসলে এইরকম থাকে, এদিক সেদিক করো, বললে এক সময় গ্যালভানোমিটার জিরো দেখাবে, তার মানে তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। কেন হবে না জানো? একটা জিনিস বলে দেই, এখানে অনেকগুলি জিনিস আছে, অনেক ভাবে বলা যায়। একটা জিনিসের পটেনশিয়াল ডিফারেন্স যদি শূন্য হয় তাহলে ওইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। মনে করো তুমি যদি এরকম একটা রেজিস্ট্যান্স দাও, এটা হলো 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, কারেন্ট যাবে কেন? পটেনশিয়াল ডিফারেন্স শূন্য হবে। ওকে, এখন যদি এরকম হয় কারেন্ট যাবে? যাবে। হ্যাঁ যাবে। যাবে? জি স্যার। 10 ভোল্ট কারেন্ট যাবে? না স্যার। এবার কারেন্ট যাবে কিনা? জি স্যার। জি স্যার। পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? -1 হবে। কারেন্ট যাবে, তার মানে দুইটা নেগেটিভ হইলেই যে কারেন্ট যাবে না তা নয়, দুইটা পজিটিভ হইলে যে কারেন্ট যাবে না তাও নয়। ডিফারেন্স থাকলে যাবে। এবার নয় দাও। ডিফারেন্স আছে না? কারেন্ট যাবে। কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? এখানকার আর এখানকার পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ শূন্য হয় কখন? এইটা আর এটা যখন সমান হয়ে যাবে, তাহলে তো শূন্য হয়ে যাবে। শূন্য হলে তো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। ওকে ওকে স্যার। তাহলে এটা বোঝা গেছে, এটা যে একটা হুইস্টন ব্রিজ হয়েছে। তো হুইস্টন ব্রিজ থেকে কি লেখা যায়? কি লেখা যায়? কিভাবে আসলো এটা? কিভাবে? আচ্ছা, একটু খেয়াল করো তোমরা। মনে করো আমি ধরলাম এটার কারেন্টটা I1, এটার কারেন্টটা I2। কথা বুঝাইতে পারছি? এদিকে এটা ক্লোজ করছো, ক্লোজ করে এই দিকের কারেন্টটা হলো আইজি। লাল পজিশন এসে গেছে। তো আমার তো এরকম করতে 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 কি আসছে? লাল পজিশন আসছে। তার মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে গ্যালভানোমিটার কারেন্টটা কত? জিরো। ওকে, যদি জিরো হয় আর এই কারেন্টটা যদি I1 হয় আর এই কারেন্টটা যদি I2 হয়,
তাহলে এই I1 কারেন্টটাই তো এই দিকটা আসে, এই দিকটা আসে, এই দিকটা আসে, এই দিকটা আসে, গ্রাউন্ড দিয়ে দেয় আবার সাপ্লাই দিয়ে দেয়। আর I2 কারেন্টটা এই দিকটা আসে, এই দিকটা আসে, এই দিকে আসে। ঠিক আছে? স্যার তাহলে এই পাশের ড্রপটা কত আর এই পাশের ড্রপটা কত? বলো, এটা ড্রপ কত? I1 P I1 আর এটা কি QI2 মাইনাস Q I2 কত বলতো 0, সেই কারণেই তো কারেন্ট চাই নাই। জি স্যার বলে যে ডিফারেন্স 0, এটা বলছিলাম না? জি স্যার যার তাহলে কারণে এখান কারেন্ট থেকে হবে কিভাবে লেখা যায় P I1 সমান Q I2। অনুরূপ ভাবে এইখান থেকে কি লেখা যায়? তুমি যদি এইদিকে বলো, এইদিকেও তো এইদিকেও পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ এখানকার ভোল্টেজ ড্রপ সমান এখানকার ভোল্টেজ ড্রপ। তার মানে ওখান থেকে লেখা যায় এরকম I1 যে R I1 মাইনাস X I2 X is equal to 0 তার মানে এটা লেখা যায় R I1 সমান I2 X I2 তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও। তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিলে, এটা যদি ভাগ করে দাও আর I1 আর I1 is equal to X X I2 তাহলে এটা I2 কাটা ঠিক আছে? জি স্যার এইটাকে যদি তুমি এখানে নিয়ে আসো আর এটাকে এখানে নিয়ে যাও, P by Q equal to R by X। এমনি আসছে, বুঝা গেছে? ওকে। তাহলে এখান থেকে লেখা যায় P by Q equal to R by X। লেখা যায়? আচ্ছা, এখন যদি আমরা একটু যোজন করি তাহলে কি হবে? প্লাস Q ডিভাইডেড বাই Q R প্লাস X ডিভাইডেড বাই X। কেন যোজন করব? আমাদের কেন করব এটা সমাধান আমাদের টার্গেটটা কি করতে না এটা টার্গেট নিয়ে আগে গ্রাউন্ড ফল নির্ণয় করে আরে সমাধান করবা, এটা ঠিক আছে, এটা টার্গেট আছে না যেটা তুমি ঢাকা যাইবা তো ঢাকা যাওয়ার অনেক ওয়ে আছে। জি স্যার তো তুমি এনা গাড়ি কেন চয়েস করলা? তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি এনা চয়েস করলা কেন? তাড়াতাড়ি এনা তো 220 টাকা ভাড়া দেওয়া লাগবে, শৌখিন দিয়ে যাইবা 150 টাকা ভাড়া দেওয়া লাগবে। তো তোমার এটা অবশ্যই এটা ব্যাখ্যা করা লাগবে যে আমি এইটা এই কারণে চয়েস করছি। কথা বুঝাইতে পারছি? তা আমি কেন যোজন করব? তোমার যদি আমি প্রশ্ন করি যে কেন তুমি যোজন করবা, কারণটা কি? তুমি বিয়োজন করলা না কেন? আমি প্রশ্ন করলাম যে তুমি বিয়োজন কেন করো নাই? খুব ভালো করে খেয়াল করো। এই জিনিসটা আমার জানা নাই, জি স্যার কথা বুঝতে পারছো? কিন্তু এইটা আর এইটা যখন যোগ করছি, মানে R প্লাস X বানাইছি, তখন কিন্তু R প্লাস X বের করা আমার জন্য সহজ হয়ে গেছে। কারণ R বের করা কঠিন, আমি জানি না যে R এর ডিসটেন্স কত। ফলটা কি এখানে এখানে এখানে, মানে কোথায় কত মিটার দূরে আমি জানি না স্যার তাহলে R এর মানটা কি আমার জানা? না কিন্তু R প্লাস X কিন্তু জানি, কারণ একটা তারের রেজিস্ট্যান্স যদি 1 ওহম হয় তাহলে দুইটা তারের রেজিস্ট্যান্স 2 ওহম হবে। কি কথা বুঝাইতে পারছি? তাহলে কেন R প্লাস X বানাইলাম, মানে যোজন কেন করলাম, বুঝা গেছে? এই কথাটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, কারণ R এর মানটা আমি জানি না, কিন্তু R প্লাস X নির্ণয় করা সহজ, কিন্তু R নির্ণয় করা সহজ নয়। সেই কারণে আমি যোজন করলে R প্লাস X চলে আসছে আমার। এখন R প্লাস X বের করলেই আমার সমাধান হয়ে যাবে।
এখান থেকে আমরা কি করব x এর ভ্যালু বের করব হ্যাঁ সুতরাং এখান থেকে x কত x u into r plus x divided by p plus q এটা তো জানা না কিভাবে জানা খেয়াল করো তোমরা আমি এরকম দেখাইছিলাম মনে করো এটা p একটু q টোটাল রেজিস্ট্যান্স মনে করো 100 তাহলে এটা যদি 30 করে তাহলে বাকি এটা 70 আছে তাহলে বুঝাইতে পারছি আর যদি সেটা নাও জানা থাকে তাহলে p plus q তো 100 p plus q 100 বসাই দিতে পারে কথাটা পরিষ্কার এখন এখানে আসি এখান থেকে আমরা কি করব এখন এখান থেকে কি পাবো x পাইলাম বাকি কি করতে হবে আমাকে আমি তো x পাইলাম হবে আমার lx পাইতে হবে lx ওকে সমানুপাতিক হ্যাঁ না বলতেছি যে আমার lx বের করা লাগবে ঠিক আছে ওকে x কি লেখা যায় মনে করো এই কেবলের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি ছোট r হয় তাহলে lx দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত হবে lx r হ্যাঁ সেটা কি দ্বারা প্রকাশ করছি x দ্বারা তাহলে lx জিনিস আর x এক নয় x হলো lx দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কথা পরিষ্কার x হলো lx দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স টেস্টিং প্রান্ত থেকে ফল পর্যন্ত রেজিস্ট্যান্স হলো 100 ওহম আর টেস্টিং প্রান্ত থেকে ফল্টের দূরত্ব হলো lx মিটার এটা হলো মিটার আর ওটা হলো ওহম দুটো দুই জিনিস কথা পরিষ্কার আমি হুইস্টন ব্রিজ বানাবো ওহম দিয়ে নট মিটার দিয়ে ডিসটেন্স দিয়ে নয় আমি কথা বুঝাইতে পারছি কিনা তোমাদেরকে তাহলে আমি এখান থেকে x কত লিখতে পারি মনে করো এই কেবলটা প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স r তাহলে lx মিটারের রেজিস্ট্যান্স কত lx r সেটাই তো x দিয়ে প্রকাশ করছি কথা সবার পরিষ্কার হয়েছে কিনা যে এই কেবলের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স হলো r তাহলে lx মিটারের রেজিস্ট্যান্স হলো lx r সেটাকে কি দ্বারা প্রকাশ করছি x তাহলে বলতে পারি যে x lx r বলতে পারি ওকে এবার r plus x টোটাল দৈর্ঘ্য কত এইটুকের দৈর্ঘ্য কত 2l কথাটা বুঝাইতে পারছি এই কেবলটার দৈর্ঘ্য হলো l এই কেবলটার দৈর্ঘ্য হলো l মানে এই টোটালটার দৈর্ঘ্য কত হলো 2l হ্যাঁ প্রতি 1 মিটারের রেজিস্ট্যান্স ছোট r তাহলে এই 2l মিটারের রেজিস্ট্যান্স কত হবে কথা পরিষ্কার হয়েছে কিনা সবার এই একটা পরিষ্কার করলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে তাহলে এই মানগুলি এখানে বসায় দাও x এর মান কত পাইলাম lx r আর এখানে আসো q into L into R divided by P plus Q তাহলে এইটা আর এইটা ক্যান্সেল করে দাও তাহলে lx is equal to q l q divided by p plus q শেষ নাকি শেষ
চালাই এল এর দৈর্ঘ্য তো জানাই আছে, তোমরা একটু সাজায় গুছায় লিখবা। এল কেবলের দৈর্ঘ্য, প্রতি কেবলের দৈর্ঘ্য, এল হলো প্রতি কেবলের আর রেজিস্টার দৈর্ঘ্য। আর এর কোনো অস্তিত্বই নাই। আছে পি আর কিউ তো জানা, পি কিউ হলো জানা মানে রেজিস্ট্যান্স, পি কিউ জানা মানে রেজিস্ট্যান্স। বসাইলে এখান থেকে চলে আসবে সরাসরি, এইখানে ভোল্টের দূরত্ব চলে আসবে। মূলত এইখানে হ্যাঁ এটা করলে দিদি হ্যাঁ। এখন Lx = 2Lq divided by P plus Q. P Q হলো জানা মানে রেজিস্ট্যান্স, আর কেবলের দৈর্ঘ্য জানা। কোনো রেজিস্ট্যান্স কিচ্ছু লাগে না, কোথাও ক্যাপিটাল আর কোথায় ছোট আর কিচ্ছু নাই, ঠিক আছে? তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাকে কেবলের দৈর্ঘ্যটা জানতে হবে। যেহেতু কেবলের দৈর্ঘ্যটা জানা জরুরি, সেই কারণে এটা শর্ট ডিস্টেন্সের জন্য বেশি ব্যবহার করা হয়। কথাটা পরিষ্কার? যেহেতু এটাতে এল দরকার হয়, কাজেই তোমার এই পদ্ধতিটা শর্ট ডিস্টেন্সের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে, স্বল্প দৈর্ঘ্যের জন্য। হ্যাঁ, মানে একটা মাইপে বাইর করা লাগবে। এখন এইটুকু তোমাদের কার কোথায় সমস্যা আছে এটা আমাকে একটু বলো। হ্যাঁ, আর প্লাস এক্স কোনটুকু রেজিস্ট্যান্স তুমি বলো? পুরাটা বলতে কি বুঝাইতেছো তুমি এখানে, সেটা বলো। মানে দুইটা কেবলের রেজিস্ট্যান্স। এক মিনিট ভাই, ডিপার্টমেন্ট একটু বসে। দুইটা কেবলের রেজিস্ট্যান্স না? জি স্যার, জি কয়টা কেবল? দুইটা। এল প্লাস এল কত হলো? 2L আর 2L। 1 মিটারের রেজিস্ট্যান্স কত? ছোট আর, তাহলে 2L মিটারের রেজিস্ট্যান্স কত হবে? 2L আর ইনটু আর। সেটারে কি দিয়া প্রকাশ করছি? কথা কি পরিষ্কার হচ্ছে? স্যার এইটুকু দিলেই হবে। একটু কাপড় চোপড় পরাই দিবা, একটু সাজায় গুছাই দিতে হবে না? তো একটু সাজগুজ দিলে তো দেখতে সুন্দর দেখা যায়, ওটা মূল্যায়ন করে ভালো মানুষ, তাই না? তো ওটার থেকে ভালো আউটপুট পাওয়া যায়। তো সেইটাতে তুমি 5-এর মধ্যে 5 পাইবা। তো একেবারে এই কাপড় চোপড় না পরে কাদা মাটি নিয়ে চলে আসছো, হ্যাঁ, দেখতেও বিশ্রী দেওয়া যায়, পরিবেশটাও খারাপ, তো সেই ক্ষেত্রে অবশ্যই নম্বর কম হইতে পারে। এটা কি অনেক জটিল বিষয়? আমরা বলবো যে প্রতি এল হইল প্রতিটি কেবলের দৈর্ঘ্য, পি কি হইল জানা মানের রেজিস্ট্যান্স, হ্যাঁ, তারপরে হ্যাঁ এক্স হলো টেস্টিং প্রান্ত থেকে ফল্ট পর্যন্ত রেজিস্ট্যান্স, এল এক্স হলো টেস্টিং প্রান্ত থেকে ফল্টের দূরত্ব, হ্যাঁ, আর 8টা তো আমি এখানে শো করেছি চিত্রে প্রদর্শিত রেজিস্ট্যান্স। আমি ওটা জানি না কিচ্ছু, আমার ওটা বাকি যা ছিল টান মানে আমি ওইটা দেখাইছি। আর হলো চিত্রে প্রদর্শিত রেজিস্ট্যান্স। ছোট্ট আর কেবলের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স, কেবলের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স। যদি তুমি কেবলের দৈর্ঘ্যকে মিটার হিসাবে প্রকাশ করো, তাহলে এটা বলবা যে প্রতি একক মিটারের রেজিস্ট্যান্স হয়েছে। সাজগুজ দেওয়া হয়েছে, এইটা অঙ্কন করে বলো যে এখানে এই দেশীয় আর্মেট জাস্ট করে গ্যালভানোমিটার যখন নাল পজিশনে আসবে, তখন উইনস্টন ব্রিজের নীতি অনুসরণ করে আমরা লিখতে পারি P/Q=R/X। হ্যাঁ, এখন এখানে বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা? আছে, এখনো অসুবিধা আছে। আমি যদি কাল দিন পর কই যে এটার উপর একটা পরীক্ষা দেও, দেখবা বেদাল হয়ে গেছে ব্যাপারটা।
তুমি বললে হবে? আমার 35 বছরের অভিজ্ঞতা, কথা বুঝছো? সবাই কইতেছে কোন সমস্যা নাই স্যার, ঠিক আছে, কিন্তু কালকেই যখন পরীক্ষা শুরু হয়ে যাবে দেখবা যে সমস্যার আর অন্ত নাই, খালি এই দিক এই দিক এই দিক খালি এরকম করতেছে, কথা বুঝছো? তার মানে কি, তার বিষয়টা 100 ক্লিয়ার হয় নাই। বাসায় যে এটা আবার স্টাডি করবা, ওখানে কোনো প্রশ্ন যদি তোমার ভিতরে আসে তাহলে সেটা বলবা। ওকে, আমি এখন সামনে যাই। থাকতেও তো পারে, হ্যাঁ। আচ্ছা, ওকে, মিড টার্ম নিয়ে আমার কোনো চিন্তা নাই। এটা হলো তোমার চিন্তা। পরীক্ষা দিবা তুমি, পাস তো করা লাগবে তোমার। আমি তো পাস করবো না, আমি তো পাস করে গেছি, ঠিক আছে? হ্যাঁ বাবারে, আমি যা পড়াইতেছি তোমরা সেগুলি খেয়াল করো, বুঝবার চেষ্টা করো, দেখবা যে মাথায় কোনো চাপ নাই। পরীক্ষা যে দেখবো যে দ্রুত হয়ে গেছে, দ্রুত। এবার আমি আসি, শর্ট সার্কিট ফল্ট হলে কি হবে? এই সামনে অন্যদিকে যাওয়া যাবে না। শর্ট সার্কিট ফল্ট হইলে কি হবে সেটা আমরা একটু দেখি। এবার একটু একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। শর্ট সার্কিট ফল্ট হইতে, শর্ট সার্কিট ফল্ট হলে তো আরেকটা কেবল লাগবে। শর্ট সার্কিট ফল্ট তো গ্রাউন্ডের সাথে হইতে পারে, হ্যাঁ? ওকে, তাহলে এই যে আমি বলতেছি তুমি খেয়াল করো, সস্তা জিনিস। এই যে গ্রাউন্ড না, এই গ্রাউন্ডটা উঠাও। যেহেতু শর্ট সার্কিট হয়েছে তাহলে আরেকটা কেবলের সাথে হচ্ছে, সেই কেবলটা আঁকো। কি করলাম? শর্ট করে দিলাম একটা কেবল, মানে গ্রাউন্ডটা মুছে ওই জায়গায় একটা কেবল দিয়ে ওইটাকে এটার সাথে লাগাই দিছে, এখন শর্ট সার্কিট হয়ে গেছে। এখন ফল্টের নাম কি হয়েছে? শর্ট সার্কিট। কি করছি? এই কি করছি খেয়াল করো আবার। এখানে গ্রাউন্ড করা ছিল, এরকম গ্রাউন্ড করা ছিল। শর্ট সার্কিট ফল্ট। এই কেবলের নাম কি? শর্ট সার্কিট। এখন এই দলে কয়জন? হ্যাঁ, দুইজন স্যার। ভল্টি কেবল কয়জন এখন? দুইজন স্যার। কমপক্ষে দুইটা কেবল ছাড়া তো শর্ট হবে। এখন দেখো এই যে দুইটা শর্ট হয়েছে, হয়েছে। আর নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ। আগে যা লেখা তাই লিখবা। হ্যাঁ, এটা ফ্রি, এটা ফ্রি, শেষ। আগে যা লেখছো এখনো তাই লিখবা। সাজাই গুছাইতে গিয়ে না কথা বুঝাইতে পারছি? আগে লেখছো, হ্যাঁ? প্রতিটি কেবলের দৈর্ঘ্য এল মিটার, কেবলের প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স স্মল আর, পি কি হইলো জানা মানে রেজিস্ট্যান্স, হ্যাঁ? হ্যাঁ, আর হইলো এখানে দেখানো যে জায়গার রেজিস্ট্যান্স ওটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এক্স হলো টেস্টিং প্রান্ত থেকে ফল্ট পর্যন্ত রেজিস্ট্যান্স, এল এক্স হলো টেস্টিং প্রান্ত থেকে ফল্টের দূরত্ব, যেটা আমি নির্ণয় করতে চাই। এবার আমার এখানে শর্ট সার্কিট ফল্ট হয়েছে, আমি দেখাই দিচ্ছি চিত্রের মধ্যে, আর কিছু বলার দরকার নাই আমার। আমি শর্ট হয়েছে যে আমি দেখাই দিচ্ছি না, ফল্টি কেবল কয়জন দেখাই দিচ্ছি না, এরা দুইজন ফল্টি কেবল
ওইটা যে সাউন্ড কেবল লেখাই আছে, ঠিক আছে? সস্তা জিনিস হয়ে গেছে গা, আর কিচ্ছু নাই, আগে যা করছে এখনো তাই, বুঝছে? এবার আরেক কাজ, যদি কিন্তু থাকে, আবার কিন্তু স্যার বলছিলেন যে একটা অসুবিধা আছে যেটা আমরা এই ফিল্মের মাধ্যমে দেখতে পাবো। গ্লাভিয়ারে ওই যে M1 M2 নির্ণয় করতে পারবা না। ওই M2 M1 যদি না পাও, ওপেন সার্কিট হলে আর পাইতে না, মানে সেই কারণে মানে টেস্টই করতে পারবে না তুমি। তাহলে টেস্ট যদি M1 M2 এর রেজাল্ট যদি না পাও, তাহলে তো ওখানে ওই R2 এর ভ্যালু বের করতে পারবে না। তাহলে কেমনে করবা? কাজেই দেখা যায় কি গ্রাউন্ড ফল্ট হইলেই ওই টেস্টগুলি করা যায়, M1 M2 করা যায়, তাহলে মান বের করা যাবে ওখানে। যাই হোক, আমি যেটা বলছিলাম, এখন মনে করো একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে হবে না। মনে করো এইরকম হলো যে এইটার প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স মানে যেটা বলছিলাম, একটা কেবল না যে পাবো। তুমি একই ধরনের কেবল বুঝা পাইছো না, তাহলে টেস্টটা করা লাগবে না। আমি কি কথা বুঝাইতে পারছি তোমাদেরকে, যে এইটা আর এইটা দৈর্ঘ্যের সমান, কিন্তু একটা চিকন একটা মোটা, তাহলে দুইটা রেজিস্ট্যান্স দুই রকম হবে না? তাহলে সেই ক্ষেত্রে তো তোমার এই টেস্টটা করা লাগবে। তাহলে তুমি লেখো যে আচ্ছা তুমি মাইপা এটা রেজিস্ট্যান্স পাইলা R1 ওহম পার মিটার, আর এইটা পাইলা R2 ওহম পার মিটার। কথা বোঝা গেছে? যদি ভিন্ন রেজিস্ট্যান্সের তার হয়, অর্থাৎ সাউন্ড কেবল আর ফল্টি কেবল যদি ভিন্ন রেজিস্ট্যান্সের হয়, তাহলে কি হবে আমি সেটাই বলছি। আমার সাউন্ড কেবলের রেজিস্ট্যান্স হলো R2 ওহম পার মিটার, আর এটা হলো R1 ওহম পার মিটার। এবার একটু খেয়াল করো তোমরা কি হবে, এইখানে চলে আসো। এখানে আচ্ছা এবার একটু খেয়াল করো তো, ফল্ট যে হয়েছে ওইটার প্রতি মিটার রেজিস্ট্যান্স কত? R1। তাহলে এটা কি হবে? একেবারেই সহজ, মানে সহজভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবার একটু খেয়াল করো R প্লাস X, একটু খেয়াল করো না, এটা এখন এরকম করা লাগবে। এটার দৈর্ঘ্য হলো এর, তাহলে এটা হলো এর, আর এটার রেজিস্ট্যান্স হলো R2 প্লাস এটার দৈর্ঘ্য হলো এর, আর এটার রেজিস্ট্যান্স হলো R1। কথাটা পরিষ্কার হইছে? একটু পুরাটাই লিখলাম। এখন কমন না যায়। হ্যাঁ, এখন তুমি কমন নিয়ে লেখো যে এর ইনটু R1 প্লাস R2। এইবার এই মান তুমি ওখানে বসায় দাও। কথা বুঝাইতে পারছি? এইবার ওই মানগুলি এখানে বসায় দাও, তাহলে কি হবে? অসমান মিটার সলভ করতে হবে। এখানে R1 এগুলো কি ইনটু তারপরে L ইনটু R1 প্লাস R2 ডিভাইডেড বাই P প্লাস Q। হ্যাঁ, জি স্যার। তার মানে আমার এখন এখানে ফর্মুলাটা যা হবে সেটা আমি লিখতেছি। এবার x এর ভ্যালু হলো x is equal to Lx into R1 is equal to, এখানে আসো Q into R plus x, R plus x হলো L into R1 plus R2 divided by P plus Q। অনেক জটিল তাই না? তাহলে Lx is equal to QL into R1 plus R2 divided by R1 R1 into P plus Q।
এবার খেয়াল করো, যদি একই রেজিস্ট্যান্স বিশিষ্ট কেবল হয় তাহলে অঙ্ক করার সময় Lx is equal to twice L Q divided by P plus Q বসাই দিবা, একবারে রেজাল্ট চলে আসবে, একবারে শেষ। আর যদি পূর্ণটা আসে, যদি ভালো কেবলের রেজিস্ট্যান্স একরকম হয় আর ফল্টি কেবলের রেজিস্ট্যান্স আরেক রকম হয়, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমি আর বাড়াবো না, আজকে এখানে শেষ করে দিই, ঠিক আছে? বাসায় যাইয়া সহজ জিনিসটা আজকে একটু এই দেখবা, একটু প্র্যাকটিস করবা এবং ওদের দিয়ে অঙ্ক প্র্যাকটিস করে ফেলবা। আর সমস্যা হয় সেটা আমাকে জানাইবা। ফিনিশে দাও।